গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। সংঘর্ষের পর ইজতেমা ময়দান এখন সাদপন্থীদের দখলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। দ্রুত ব্যবস্থা করেন। কালিমার দাওয়াতের মেহনতের জন্য টঙ্গীর তুরাগ তীরে যে বিশ্ব ইজতেমা, এবার তা নিয়ে ঘটল রক্তক্ষয়ী মৃত্যুর ঘটনা। ঘটনার শুরুটা মঙ্গলবার মধ্যরাতে মাওলানা সাদ ও মাওলানা জুবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে। শুক্রবার থেকে তুরাগ তীরে 5 দিনের জোড় ইজতেমা করতে চায় মাওলানা সাদের অনুসারীরা, তবে আগে থেকেই মাঠ দখলে রাখে মাওলানা জুবায়েরের অনুসারীরা। মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে সাদপন্থীরা মাঠে অবস্থান করা জুবায়েরপন্থীদের ধাওয়া দিলে এতে দুপক্ষের বাকবিতণ্ডা রূপ নেয় তুমুল সংঘর্ষে। দেশীয় অস্ত্র নিয়ে চলে সংঘর্ষ, রক্ত ঝরে তুরাগ পাড়ে। আহতদের হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া, বগুড়ার তাইজুল ও ঢাকার মোহাম্মদ বেলালের। আহত হয়েছে অনেকেই। এখন আমরা মাঠে চলে এসেছি, মাঠ আমাদের কন্ট্রোলে, মাঠ আমাদের নিয়ন্ত্রণে। এখন আমরা এখানে জোর করবো ইনশাআল্লাহ। জোর 20 তারিখ থেকে শুরু হবে, এর আগে যে 2 দিন 18, 19 আমরা মাঠ প্রস্তুত করবো ইনশাআল্লাহ। এই ঘটনায় টঙ্গীতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে কাকরাইল জামে মসজিদে মাওলানা জুবায়েরপন্থীরা এক সংবাদ সম্মেলনে বলেন, এই ঘটনা পূর্ব পরিকল্পিত, এর বিচার দাবি করেন তারা। এটা একতরফা হামলা হয়েছে সেখানে, এবং সকল যারা আহত, ইনজুর্ড, যারা নিহত, তারা সব এক পক্ষীয়, আর আক্রমণকারীরা আরেক পক্ষীয়। রাত্র 3:30টায় তারা আক্রমণ শুরু করে, এবং আপনাদের কাছে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, আমাদের সাথীদের কাছ থেকে ফুটেজ আপনাদেরকে দিতে পারবো। সংঘর্ষের ঘটনায় ইজতেমা ময়দান এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যরা অবস্থান নিয়েছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুমের অভিযোগ দায়ের করেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সকালে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে মৌখিকভাবে এই অভিযোগ দায়ের করেন তিনি। চিফ প্রসিকিউটর জানান, আইনের বিধান অনুযায়ী এই মৌখিক অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন। কয়েকদিনের মধ্যে অভিযোগের বিস্তারিত লিখিতভাবে দেওয়ার পর তদন্ত কাজ শুরু করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম ও তার সহধর্মিণী অধ্যাপক রেহনুমা আহমেদকে সঙ্গে নিয়ে সকালে ট্রাইব্যুনালে যান মাইকেল চাকমা। তার অভিযোগ, 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে 5 বছর 4 মাস কয়েক জায়গায় তাকে গুম করে রাখা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় গুম করা হয় বলে দাবি মাইকেল চাকমার। শেখ হাসিনা যে 2013 সালে খাগড়াছড়িতে একটা সমাবেশে গিয়েছিলেন, নির্বাচনের সমাবেশে, তো ওই সমাবেশের দিনে একটা আমাদের ছাত্র সংগঠনের পাঁচশত পরিষদের একটা অবরোধ ছিল। এই অবরোধ থাকাতে সেদিন তার সমাবেশ 2টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু লোকজন উপস্থিতি কম থাকায় 4টার দিকে শুরু করতে হয়। তো ওই সমাবেশের দিন শেখ হাসিনা সে যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব, একেবারে এইভাবে এসে বলছে, তাদেরকে আমি দেখে নেব। উনি যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের প্রত্যেকের ব্যক্তির বিরুদ্ধে, অধিকাংশের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা কিন্তু আমরা চলমান রেখেছি। এর সাথে যদি অতিরিক্ত কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায় সেটাও আমরা তদন্ত করে দেখব। কিন্তু গুমের ব্যাপারে ওভারঅল বাংলাদেশে যতগুলো গুম হয়েছে সবগুলোর ব্যাপারে আমরা মূলত একটা সূত্র ধরেই চালু করব। পরবর্তীতে নেসেসিটির আলোকে ব্যক্তি বিশেষে ভাগ ভাগ করে যদি প্রয়োজন হয় তাহলে ভাগ ভাগ করে তদন্ত হবে, যদি একসাথে তদন্ত করার দরকার হয় একসাথে হবে, সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে। প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ জনগণের প্রত্যাশা করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনের পূর্ণাঙ্গ রোড ম্যাপ চেয়েছিল জনগণ। রাজধানীর বনানী কড়াইল বিটিসিএল কলোনি জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব নির্বাচন উপহার দেয়া উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সংস্কারে 4 থেকে 6 মাসের বেশি সময় লাগার কথা নয়। তাই নির্বাচন বিলম্বিত হয় এমন কোনো কৌশল না নেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ।
নেহায়েত একটি নির্বাচন সম্পর্কিত সময়ের ধারণা দিয়েছেন তিনি। এখানে দিন তারিখ মাস সহ এবং নির্ধারিত প্রয়োজনীয় সংস্কার নির্বাচনমুখী এগুলো করা এবং তার জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ সহ এবং একটি নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে। সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। যে ঘোষণাটা এসছে গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব দিয়েছেন, সেটা ওনার ভাষণেরই একটি অংশ ছিল। মিয়ানমার নিয়ে উদ্বেগের মধ্যেই রোহিঙ্গাদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র বলেছে, রোহিঙ্গা শরণার্থীর সংকট সমাধানে সহায়তা করা তাদের একটি অগ্রাধিকার। মঙ্গলবার ওয়াশিংটনে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে একথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মিলার আরও বলেন, মিয়ানমারের নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণ এবং সরকার উদারতা দেখিয়েছে। বাংলাদেশ এখন কক্সবাজার ও ভাসানচরে 12 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। বহুল আলোচিত চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। খালাস পেয়েছেন আরও 6 জন। এছাড়া মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। নাজিবুর রহমানের রিপোর্ট। 2004 সাল চট্টগ্রামের CUFL ঘাট থেকে 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই চালানটি সমুদ্র পথে আনা হয় চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল সহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে এমন ঘটনা। 2014 সালে এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামাত নেতা মতিউর রহমান নিজামী সহ 14 আসামিকে মৃত্যুদণ্ড দেয় চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল। 2024 সালের 6 নভেম্বর এ মামলার ডেথ রেফারেন্স আপিলের উপর শুনানি শুরু হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার বহুল আলোচিত এ মামলা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জন আসামি। মৃত্যুদণ্ড পাওয়া আরেক আসামি উলফা নেতা পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট। 14 জনের ভিতরে 7 জনকে খালাস দিয়েছেন, 6 জনকে 10 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। এরই প্রেক্ষিতে এই মামলা আজকে নিষ্পত্তি হলো। জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম, শিকার। যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি, আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না, এটা মাত্র 10 বছরে এনে দিয়েছেন। এখন পূর্ণাঙ্গ রায় পেলে পরে আমরা দেখতে পারবো যে কোর্টের অবজারভেশন বা কোর্ট কোন কোন পয়েন্ট এখানে ডিসাইড করেছেন। আলোচিত এই মামলা থেকে অব্যাহতি পাওয়ায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তি পেতে আর বাধা নেই বলেও জানিয়েছেন তার আইনজীবীরা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। 10 ট্রাক অস্ত্র মামলার রায় সম্পর্কে আরও জানাতে হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান জাবেদ। জাবেদ, রায় সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? নাজনীন, 2004 সালের আপনার 1 এপ্রিল চট্টগ্রামের CUFL যে জেটি ছিল, সেই জেটির ওইখান থেকে কিন্তু আপনার 10 ট্রাক ভর্তি যে অস্ত্র আটক করা হয়েছিল। সেই ঘটনায় 2টি মামলা হয়েছিল। একটি হচ্ছে অস্ত্র চোরাচালান মামলা, আরেকটি ছিল অস্ত্র আইনের মামলা। তো সেই ঘটনায় 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রামের যে আপনার মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল তারা 14 আসামিকে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 14 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তারপর সেই ঘটনাটি আবার হাইকোর্টে আসে। আসামিদের ডেথ রেফারেন্স এবং আসামিদের যে আপিল সেগুলির শুনানি হয়। নভেম্বরে শুনানি শুরু হয় এবং আজকে শুনানির পরে কিন্তু সাথে সাথে রায় ঘোষণা করা হয়। রায়ে যেটি হয়েছে যে লুৎফুজ্জামান বাবর সহ 7 আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়, 6 জনকে দেওয়া হয় আপনার
10 বছর করে কারাদণ্ড মৃত্যুদণ্ড থেকে কমিয়ে, আর যে উলফা নেতা ছিলেন পরেশ বড়ুয়া তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আমি যদি নামগুলি একটু বলি কাদেরকে খালাস দেওয়া হয়েছে লুৎফুজ্জামান বাবর ছাড়া, জানেন যে সাবেক জামাতের আমির ছিলেন মতিউর রহমান নিজামী, তিনি ইতিমধ্যে মারা গেছেন এবং সেই জন্য এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়, কিন্তু সেই অর্থে তিনি আবার খালাসও পেয়েছেন। আর এই মামলায় খালাস পাওয়া অন্য আসামিরা যারা আছেন তাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আছেন মৃত্যুদণ্ড থেকে যারা খালাস পেয়েছেন সাবেক এনএসআইয়ের পরিচালক, আমি যদি বলি এনএসআইয়ের পরিচালক হচ্ছেন, মহাপরিচালক ছিলেন চিটাগাংয়ের ছিলেন সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব ছিলেন নুরুল আমিন, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, তারপর ব্রিগেডিয়ার জেনারেল রহিম রেজ্জাকুল হায়দার, মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, তিনিও কিন্তু অবসরপ্রাপ্ত মহাপরিচালক ছিলেন এনএসএর। তো তাদেরকে কিন্তু খালাস দেওয়া হয়। আর যাদেরকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয় তারা হলেন, আমি যদি খুব সংক্ষেপে বলি আপনাকে নামগুলি, আকবর হোসেন, লিয়াকত, শাহাবুদ্দিন, হাফিজ, মঈনুদ্দিন, হাজি আব্দুস সুবহান, তাদেরকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এবং কেন তারা খালাস পেলেন, কোন গ্রাউন্ডে খালাস দেওয়া হলো, সেই প্রেক্ষিতে তাদের আইনজীবীরা বলেছেন যে তাদের বিরুদ্ধে কোনো এভিডেন্স প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। তাহলে কেন তাদেরকে জড়ানো হয়েছিল সেই প্রশ্ন ছিল। তারা যেটি বলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্যেই দ্বিতীয় দফায় এই মামলায় দিয়ে তাদেরকে জড়ানো হয়েছে এবং প্রমাণ হলো যে আসলে মিথ্যা কিছু দিয়ে প্রমাণ করা যায় না এবং তারা ন্যায় বিচার পেয়েছেন, এমনটাই বলেছেন আসামি পক্ষের আইনজীবীরা। মিতা, জানছিলাম 10 ট্রাক অস্ত্র মামলার রায়ের বিবরণ। দেশে ইসলামী ধারার ব্যাংকগুলোকে আওয়ামী লীগ সরকার টার্গেট করে ধ্বংস করে দিয়েছিল উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে 26% বৃদ্ধি পেয়েছে রেমিটেন্স প্রবাহ। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের সিআইপি অ্যাওয়ার্ড দেওয়া হয়, যারা রেমিটেন্স পাঠিয়ে অবদান রাখছেন জাতীয় অর্থনীতিতে। এ সময় যুব, ক্রীড়া ও এলজিইডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানান। বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26%। ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংক সহ অন্যান্য ইসলামী ধারার ব্যাংকগুলো। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। আইনের তোয়াক্কা না করে, ভবিষ্যৎ কি হবে সেটা না ভেবে প্রবাসী ভাইয়েরা আমাদের জন্য কিভাবে দাঁড়িয়েছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন এবং শেষে জেল জুলুমের শিকার হয়েছেন। আজকের এই দিনে তাদেরকে গভীরভাবে স্মরণ করতে চাই এবং শ্রদ্ধা জানাতে চাই। নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় নরেন্দ্র মোদীর বক্তব্যকে সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত যদি স্বৈরাচার শেখ হাসিনাকে একমাত্র প্রতিনিধি মনে করে তাহলে বাংলাদেশ তাদের সাথে সম্পর্ক রাখবে না। পৃথক দুই অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মেজবাহ হাসানের রিপোর্ট। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারত সরকার ও মিডিয়ার অপপ্রচার এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে 12 দলের এই প্রতিবাদ সমাবেশ। অনুষ্ঠানে ভারতের প্রতিদান 53 বছরে কড়াই গণ্ডায় দিয়েছে বাংলাদেশ বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ। উনি যে কথাটি 16 ডিসেম্বরে টুইট করেছে সেটি সত্যিকার অর্থে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। এ সময় জন আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে বিএনপি সংস্কারের ধারক ও বাহক বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে নির্বাচন হতে পারে। পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। অর্থাৎ
ওনাদেরকে এই ক্ষমতা কে দিল? এদিকে দেশীয় পণ্য কিনে হও ধন্য শিরোনামে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গোটা জাতিকে ভারতের উপর নির্ভর করে গড়ে তুলেছিল স্বৈরাচার শেখ হাসিনা। এটা বাংলাদেশের বিজয় দিবস না, এটা ভারতের বিজয় দিবস হয় কি করে? তার মানে ওনারা আমাদের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চায়, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অবজ্ঞা করতে চায়। এ সময় ভারতীয় পণ্য জনসম্মুখে পুড়িয়ে বয়কটের ডাক দেন বিএনপির নেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বহুল আলোচিত চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট, আর 6 জনকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। হাসান জাবেদের রিপোর্ট। 2004 সাল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে অস্ত্র ভর্তি 10 ট্রাক উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই অস্ত্র চোরাচালানটি আসে সমুদ্রপথে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল সহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। এমন ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে। 2014 সালে এই ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী সহ 14 আসামিকে অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড এবং অস্ত্র আইনের আরেকটি মামলায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল। চলতি বছরের 6 নভেম্বর এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শুরু হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে বুধবার বহুল আলোচিত এ মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআই এর সাবেক পরিচালক রেজ্জাকুল হায়দার, মহসিন উদ্দিন তালুকদার, এনামুল হক সহ 7 জনকে খালাস দেয়। তবে মৃত্যুদণ্ড পাওয়া আরেক আসামি উলফা নেতা পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় হাইকোর্ট। 14 জনের ভিতরে 7 জনকে খালাস দিয়েছেন, 6 জনকে 10 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। এরই প্রেক্ষিতে এই মামলা আজকে নিষ্পত্তি হলো। জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম, শিকার। রায়ের পর খালাসপ্রাপ্ত আসামিদের আইনজীবীরা বলেন, বিচারিক আদালতে হস্তক্ষেপ করে বিগত সরকার যারা সম্পৃক্ত নয় তাদেরও মৃত্যুদণ্ড নিশ্চিত করে। যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি, আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না, এটা মাত্র 10 বছরে এনে দিয়েছেন। বিচার যদি সঠিক না হয় তাইলে আইনের বিচার আছে এটা তো বলা যাবে না, আর আইনের বিচার যদি সমাজে না থাকে সমাজ থাকবে না। কাজে আমি আইনের ছাত্র হিসেবে এটুকু বলবো যে বিচার যেন সঠিক হয় এবং সাক্ষী প্রমাণের আলোকে যেন মামলার রায় হয়। এখানে সরকার পরিবর্তনের সাথে সাথে বিচারও যেন পরিবর্তন হয়ে না যায়। আলোচিত অস্ত্র চোরাচালান মামলায় অব্যাহতি পেলেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এখনই মুক্তি পাচ্ছেন না, কারণ একই ঘটনায় অন্য একটি মামলায় তার সাজা এখনও বহাল আছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দলের ওপর যেভাবে নির্যাতন অবিচার করেছে আওয়ামী লীগ, সে কায়দায় জবাব দেবে না বিএনপি। বলেছেন, 31 দফা বাস্তবায়নের মাধ্যমেই এর উপযুক্ত জবাব দেওয়া হবে। 15 বছরে ফ্যাসিবাদী শক্তি নিজেদের আখের গোছাতে আর প্রভুদের খুশি করতে দেশকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন তিনি। 3 জেলায় দলের কর্মশালায় এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। দলের 31 দফা প্রস্তাবনা তৃণমূলের মানুষের মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইলে একযোগে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রান্তিক নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন কঠিন হবে মন্তব্য করে মানুষের আস্থা ধরে রাখতে কাজ করার আহ্বান জানান তিনি। মামলা, সেই অত্যাচার নির্যাতন, ঘরে থাকতে পারেন নেই, এই সাদা পোশাকে ডিবি পুলিশের এদের অত্যাচার নির্যাতন, তারপরেও হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী এদের অত্যাচার নির্যাতন, ঘরে থাকতে পারেননি, পালিয়ে পালিয়ে থাকতে চায়, তারপরেও কিন্তু আপনারা জনগণের পক্ষে কথা বলতে ছাড়েননি। জনগণের অধিকার রক্ষার যে সংগ্রাম, সেটা থেকে আপনারা পিছিয়ে আসেননি। কেন আপনার পাশে বা পেছনের লোকটা সে যদি নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কিছু করে যা আপনাকে, আপনার দলকে বিতর্কিত করবে, কেন আপনি সেই সুযোগ দিবেন তাকে? জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বিএনপির 500-র বেশি নেতাকর্মী নিহত হয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। বলেন, ফ্যাসিবাদী শক্তির নির্যাতন নিপীড়নের প্রতিশোধ বিএনপি শক্তি প্রয়োগ করে নিতে চায় না।
আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মার সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে। আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয়, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্ষমতায় থাকতে দেশকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। 15 বছর 16 বছর ধরে যারা শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের আখের গোছানোর জন্য, তাদের প্রভু, ভিনদেশে যে তাদের প্রভু, তাদেরকে খুশি করার জন্য যেভাবেই বলি না কেন, দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গিয়েছে। সেটি অর্থনৈতিকভাবে হোক, সেটি প্রশাসনে হোক, সেটি দেশের শিল্প, ব্যবসা, বাণিজ্য, দেশের ঐতিহ্য, শিক্ষা, যাই বলি না কেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা, সবকিছুকে ধ্বংস করে দিয়ে গেছে। দেশের গণতন্ত্রের বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী 21 ডিসেম্বরে অনুষ্ঠেয় চ্যারিটি কনসার্ট ইকোজ অফ রেভলিউশনের প্রস্তুতি চলছে পুরোদমে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের পরিবারকে সহায়তার জন্য স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্ম কনসার্টটি আয়োজন করছে। ইতোমধ্যে সেনাবাহিনী সহ নিরাপত্তা কাজে সংশ্লিষ্টদের সাথে আলোচনা শেষ করেছে আয়োজকরা। কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতে আলী খান। আয়োজনে মিডিয়া পার্টনার এনটিভি। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে স্পিরিটস অব জুলাই নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে কনসার্ট আয়োজনে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। চলছে পুরোদমে প্রস্তুতি। রাতের থেকে স্টার্ট হবে, আপনার স্টেজ হচ্ছে এবং ব্র্যান্ডিং হচ্ছে, আলোকসজ্জা থাকছে, খুব সুন্দরী হচ্ছে। আয়োজনে পারিশ্রমিক ছাড়াই গান পরিবেশন করবেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। তাছাড়া গান গাইবেন আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটার ম্যাথ সহ অন্যরাও। জনগণকে আহ্বান জানাবো, তারা যেন আমাদের সাথে খুব ভালো একটা কোঅপারেশন করে যেন এই প্রোগ্রামটা ভালোভাবে রান করতে পারি আমরা। কনসার্টে প্রবেশ সহজ করতে ওই দিন টোল ছাড়াই ব্যবহার করা যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দুপুর থেকে খোলা থাকবে জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনির গেট। আয়োজনে মিডিয়া পার্টনার থাকবে জনপ্রিয় টেলিভিশন এনটিভি। বিশাল কনসার্টের আয়োজন হচ্ছে, সেই কনসার্ট আপনারা উপভোগ করতে পারবেন। এখানে আমরা আজকে এসেছিলাম, এখানকার নিরাপত্তা এবং সব কিছু বিষয় দেখলাম, বেশ সুন্দর বলে মনে হলো। সো এই কনসার্টে আপনারা আসুন, উপভোগ করুন। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকার প্রতি সম্মান রেখে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে টিকিটে। 16 ডিসেম্বর উপলক্ষে 16%, গণ অভ্যুত্থানের বছর 2024 সালের স্মরণে 24% এবং 36 জুলাই স্মরণে 36% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। টিকিট বিক্রি খুব ভালোই সাড়া পাচ্ছি, কিন্তু শিক্ষার্থীদের জন্য আমরা একটা ছাড় নিয়ে এসেছি 16 ডিসেম্বরের পর থেকে। তো এরপর থেকে টিকিট সেলিংটা বেশি বাড়ছে। রাহাত ফতে আলী খান এক ভিডিও বার্তায় বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সম্মানার্থে ঢাকায় আসছেন তিনি। To your lovely homeland. See you all on 21st of December. সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশন পৌরসভার জনপ্রতিনিধিদের ঢালাওভাবে অপসারণ যৌক্তিক মনে করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা। আমলাদের ওপর অতিরিক্ত দায়িত্ব দিয়ে স্থানীয় সরকার চালানো সম্ভব না বলে মনে করেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজ্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্বৈরাচার আমলের একদলীয় নির্বাচনের যুক্তি দেখিয়ে বাতিল করা হয় সব সিটি কর্পোরেশন ও পৌরসভার জনপ্রতিনিধিদের পদ। আমরা আপনাদের সাথে আছি। আপনাদেরকে যারা ভুল বুঝিয়েছে, আপনাদের প্রশাসনের লোকেরা ভুল বুঝিয়েছে। জাতীয় সরকার কখনোই উন্নয়ন করতে পারে না স্থানীয় সরকার প্রতিনিধিদের পিছনে। তাদের বক্তব্য সমর্থন করে নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, 3 কোটি মানুষের প্রতিনিধিত্বকারীদের সবাইকে বাদ দেয়া যৌক্তিক হয়নি। আপনি জনপ্রতিনিধি বা কাউন্সিলর নামেই দেন আর প্রশাসক নামেই দেন, যারা জনগণের ভোটে ব্যান্ডেড নিয়ে প্রকৃতপক্ষে নির্বাচন হয়েছিল
তাদেরকেই যেন সেখানে দেওয়া হয়। যেই 3 কোটি মানুষ ফেসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল, আজকে যদি আপনাদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে তাদের সেদিনের অবস্থানটাকে ভুল প্রমাণ করা হয়। এবি পার্টি যুগ্ম সদস্য সচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে সক্রিয় স্থানীয় প্রতিনিধি ও এলাকার গ্রহণযোগ্য লোক নিয়ে কমিটি করে সমস্যার সমাধান হতে পারে। রাষ্ট্র যত ন্যায্য কারণেই হোক কোনো সিদ্ধান্ত নেয়, রাষ্ট্রকে তার রিপ্লেসমেন্ট সেবার মেকানিজমটা আগে তৈরি করতে হয়। রিপ্লেসমেন্ট বসাইছেন কাদেরকে? আমলাদেরকে না? এই আমলারা রাইতে ভোট করছে না? এই আমলারা প্রত্যেককে 35 লাখ 40 লাখ টাকা করে 50 লাখ টাকা করে টাকা ক্যাশ দিচ্ছে না 2018 সালে? বিষয়টি সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে আলাপের আশ্বাস দেন তারা। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা।